নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষার সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে ফিনান্স ব্যাংকিংয়ে ষষ্ঠ অধ্যায় ক্লাস হচ্ছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এই মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের মধ্যে আমাদেরকে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য যে সকল পন্থা জানতে হবে সে বিষয় নিয়ে আমি আজকে তোমাদেরকে আলোচনা করতেছি। আমি দেখতে পাচ্ছি এখানে মূলধন বাজেটের পদ্ধতি সমূহ। আমাদের মূলধন বাজেটের চারটা পদ্ধতি রয়েছে। এক, গড় মুনাফার হার পদ্ধতি, যেটাকে বলা হয় অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, যেটা সংক্ষেপে বলা হয় ARR। দুই নম্বর দেখতে পাচ্ছি আমরা পেব্যাক সময় পদ্ধতি, যেটা হচ্ছে পেব্যাক পিরিয়ড, যা বলা হয় PBP। তিন নম্বর দেখতে পাচ্ছি আমরা নিট বর্তমান মূল্য, যেটা ইংলিশে বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু, যেটা সংক্ষিপ্ত হচ্ছে যে NPV। চার নম্বর দেখতে পাচ্ছি আমরা অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, যেটাকে বলা হয় ইন্টারনাল রেট অফ রিটার্ন IRR। আমাদের নবম ও দশম শ্রেণীতে চারটা পদ্ধতি উল্লেখ থাকলেও আমাদের স্বাভাবিকভাবে ব্যবহার করা হবে 1 ও 2 নম্বর এই দুইটা পদ্ধতি। এই দুইটা পদ্ধতির মধ্যে আজ আমি আলোচনা করতে যাচ্ছি গড় মুনাফার হার পদ্ধতি। গড় মুনাফার হার পদ্ধতি যদি আমাকে বের করতে হয় তাহলে আমাদের একটা এখানে সূত্র রয়েছে, গড় মুনাফার হার সমান গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ ইনটু 100। এখন এই গড় নিট মুনাফা বের করার জন্য নিট মুনাফাগুলো আমরা কোথায় পাবো? এই নিট মুনাফা বের করার জন্য আমাদের একটা কলাম মুখস্থ করতে হবে, কিভাবে আমরা নিট মুনাফা পেতে পারি। তো আমি নিট মুনাফা বের করার পদ্ধতিটা এখানে দিয়েছি। আমি লিখেছি এখানে আমাদের নিট মুনাফা বের করার কয়েকটা বছর থাকতে পারে। আমি শুধুমাত্র একটা কলাম দিয়ে দিয়েছি, প্রথমে বিবরণ, এরপর টাকা। বিবরণের মধ্যে প্রথম আমার বিক্রয় আসবে, যদি আমার কয়েক বছর থাকে, যদি 3 বছর থাকে আমি 3টা কলাম করবো টাকা করে। এখানে আমি শুধুমাত্র একটা দিয়ে দিয়েছি। প্রথমে বিক্রয়, বিক্রয় থেকে যদি কোনো চলতি খরচ থাকে সেটা বাদ যাবে। এরপরে অবচয় থাকলে অবচয় বাদ যাবে। এরপরে স্থায়ী খরচ থাকলে তাও বাদ যাবে। আমাদের সিআর অনুযায়ী বিক্রয় থেকে এই 3টা দফা বাদ যাবে। যদি না থাকে তাহলে বাদ দিতে হবে না। বাদ দেওয়ার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে করযোগ্য মুনাফা। এই করযোগ্য মুনাফা থেকে কি বাদ যাবে? কর। কর বাদ দেওয়ার পর যেটা পাবো সেটা আমরা কি পাবো? নিট মুনাফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিট মুনাফা যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে এই গড়গুলো এবং এই দফাগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করে যেভাবে করব ঠিক অঙ্কের মধ্যে যদি থাকে ঠিক সেভাবে আমরা নির্ণয় করব। এখন আমি গেলাম, আমি যে সূত্র দিয়েছি এখানে গড় নিট মুনাফা। এখন দেখো গড় কিভাবে বের করতে পারি আমি। আমার যদি এখানে বিক্রয়ের পরিমাণ যদি 2-3 বছরের থাকে, আমার এখানে নিট মুনাফা 3 বছরে বের হবে। আমি দিয়েছি গড় নিট মুনাফা কিভাবে নির্ণয় করা হয়। আমি লিখলাম মোট নিট মুনাফা ডিভাইডেড বাই বছর। অর্থাৎ এখানে আমার যত বছরের নিট মুনাফা নির্ণয় করব আমি এখানে তত বছর যোগ করব। যোগ করে যতটা বছর থাকবে বছরটা আমি নিচে লিখব। যদি 3 থাকলে 3 দিব, 4 থাকলে 4 দিব। এটা করে যেটা বের হবে সেটা হচ্ছে গড় নিট মুনাফা। আমরা এখানে গড় নিট মুনাফার মান পেয়ে গেছি। এরপরে বের করতে হবে গড় বিনিয়োগ। গড় বিনিয়োগকে আমি এখানে ক্যালকুলেশন কিভাবে করবে তার একটা সূত্র দিয়েছি। গড় বিনিয়োগ সমান বিনিয়োগ ডিভাইড বাই টো। অর্থাৎ বিনিয়োগ যত টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠানে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে টাকাটা পাবো সেটা আমরা এখানে লিখব। অর্থাৎ গড় মুনাফার হার বের করতে হলে আমার প্রশ্নের মধ্যে এইভাবে দফা দেওয়া থাকতে পারে, এগুলোকে সাজিয়ে আমাকে নিট মুনাফা নির্ণয় করতে হবে। সেই নিট মুনাফাকে এখানে গড় নিট মুনাফা রূপান্তর করব, নিচে গড় বিনিয়োগ লিখব ইনটু 100 দিব। যদি আমরা এইভাবে দিয়ে থাকি আমরা গড় মুনাফার হার নির্ণয় করতে পারবো। আমাদের প্রতি বছর এই চ্যাপ্টার থেকে গড় মুনাফার হার নির্ণয়ে একটা অঙ্ক থাকে। তোমরা এটা ভালো করে করে নিবে। আগামী ক্লাসে আমরা পরবর্তী ধাপ পেব্যাক পিরিয়ডে যাব। এটা হচ্ছে আজকের কথা। আমাদের সবাইকে ধন্যবাদ।